সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ টাইমসের উপদেষ্টা সম্পাদক, টাইমস অব বাংলাদেশ উপদেষ্টা সমিতি ইলিয়াস খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন আলোচনা শুরুর আগে আমরা দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি প্রথম আলোর শিরোনাম, এই আপনারা কারা, এটি একটি ব্যাংক দখলের গল্প। ইসলাম ব্যাংকের যে দখল হয়েছিল সেটি নিয়ে শিরোনামটি করা হয়েছে। এরপরে রয়েছে সব শিশু টিকা পাচ্ছে না, হামে মৃত্যু 400 ছাড়ালো হামের প্রাদুর্ভাব নিয়ে। এরপর জানাচ্ছি আমার দেশের শিরোনাম, সামাজিক অবক্ষয়ে বাড়ছে নৃশংসতা, প্রধান কারণ মাদকের প্রভাবে সামাজিক অবক্ষয়, ভারতীয় সিরিয়াল ও পরকীয়া, মোবাইলে পর্ণ ভিডিওতে নৈতিকতার অধঃপতন, অনলাইন জয়ে আসক্তি। সমকালের শিরোনাম, মব নিয়ন্ত্রণে আইন সংশোধনের চিন্তা, পুলিশ সপ্তাহের আলোচনা। পুলিশ দলের অনুগত হবে না, চলবে আইন অনুযায়ী, পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, পুলিশ কোনো দলের নয়, আইন অনুযায়ী চলবে, পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সরকারি তথ্যেই হামে প্রাণ গেছে 409 শিশুর, সারা বিশ্বে হাম বাড়লেও বাংলাদেশে মৃত্যুহার বেশি। ইনকিলাবের শিরোনাম, পুলিশ প্রশাসন কোনো দলের নয়, পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ভাষণে প্রধানমন্ত্রী। গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগ, চীনের 3টি প্রতিষ্ঠান প্রকল্পগুলোতে কাজ শুরু করেছে। আরেকটি শিরোনাম ছিল। যুগান্তরের শিরোনাম জানাচ্ছি, জমবে এবার ভোটের লড়াই, এবছর স্থানীয় সরকার নির্বাচন। আরেকটি শিরোনাম, পুলিশের জন্য একগুচ্ছ সুবিধার আশ্বাস, বার্ষিক পুলিশ কল্যাণ প্যারেড। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ভারত চায় নবযাত্রা। এটি নয়াদিল্লি থেকে ফিরে এসে প্রতিবেদনটি করেছেন জুলকার নাইন। আরেকটি শিরোনাম, বেসরকারি খাতকে হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না, সেবা না বাড়ে বাণিজ্যের সিটি কর্পোরেশন। কালের কণ্ঠের শিরোনাম, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ধাক্কা, চুক্তির পরও রপ্তানিতে ধাক্কা। আরেকটি শিরোনাম, সমন্বয়হীন খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ, ঢাকার 2 সিটি। কালবেলা শিরোনাম, ব্যয় বাড়াবাড়ি তবু নির্মাণ কাজে স্লথ গতি। আরেকটি শিরোনাম, সরাসরি সম্প্রচার সংখ্যায় বিশ্বকাপ ফুটবল। দেশ রূপান্তরের শিরোনাম, সৌরবিদ্যুতে হঠাৎ বাড়াবাড়ি। আরেকটি শিরোনাম, কোনো দলে নয়, আইন অনুযায়ী চলবে পুলিশ। জানাচ্ছে নয়াদিগন্তের শিরোনাম, উত্তেজনা এখনও তুঙ্গে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক অগ্রগতি। মানবজমিনের শিরোনাম, পুলিশ কোনো দলে না, চলবে আইন অনুযায়ী। আরেকটি শিরোনাম, কোচিং সিন্ডিকেটে জিম্মি শিক্ষা। বণিক বার্তার শিরোনাম, ডুবে যাওয়া ব্যাংকিং খাত পুনরুদ্ধারে গ্রিসকে অনুসরণ করতে পারে বাংলাদেশ। আরেকটি শিরোনাম, লাভের আশা পূর্ণই থাকতে কোরবানির আগে কম দামে গরু ছাড়তে বাধ্য হচ্ছেন কৃষক। এবার জানাচ্ছি ইংরেজি দ্য ডেইলি স্টার শিরোনাম, টাকা 33.474 crore for the barrage set for government note. আরেকটি শিরোনাম, কেয়ার গ্যাপস পুশ পেশেন্টস টু ক্রাউড ঢাকা হসপিটালস। ডেইলি অবজারভার শিরোনাম, ইউনাইটেড স্টেট মার্কেট slumps it RMG exports. আর শিরোনাম, PM asks police to be neutral. এবং সবশেষ জানাচ্ছি নিউ এজের শিরোনাম, লাইটনিং ডেথস persist as steps to calm aerial race fail. আরেকটি শিরোনাম, ইরান রেসপন্স টু ইউনাইটেড স্টেটস প্রপোজাল, ইরানিয়ান ড্রোনস হিট গালফ। আমরা শিরোনামগুলো দেখলাম। শুরু করতে চাই একটি ইন্টারেস্টিং শিরোনাম দিয়ে, সেটি প্রথম আলো করেছে। আপনি জানেন যে গত সরকারের সময় ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকও দখল হয়েছে। তো ইসলামী ব্যাংকের একটি গল্প দিয়েই শুরু করেছে, সেটি কিভাবে দখল হয়েছিল। অর্থাৎ 2017 সালে 5 জানুয়ারি ডিজিএফআর তৎকালীন চিফ আকবর হোসেনের নেতৃত্বে আরাস্তু খান এবং এস আলম, তারা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ঢুকে পড়ে তাদের কাছ থেকে দখল বুঝে নেয় এবং পদত্যাগের, সে সময় চেয়ারম্যান এমডি সহ পদত্যাগে বাধ্য করে। তো এভাবে শুধু ইসলামী ব্যাংক, আরও অন্যান্য ব্যাংকিং সেক্টরও দখল করেছিল এই ইসলাম গ্রুপে তো 9টি ব্যাংক আছে এখনো, এবং এগুলো সব এই ধরনের গুলির মুখে সবাই লিখে দিতে, মানে এক ধরনের চর দখলের মতো। এটা কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভাবা যায়? একটি বোর্ড বসছে মিটিংয়ে, সেখানে গিয়ে বলছে, এবং ডিজিএফআইয়ের এখানে ভূমিকা কি? ডিজিএফআইয়ের কাজ তো এটা না। এবং আমাদের মিডিয়াও কিন্তু ডিজিএফআই একসময় নিয়ন্ত্রণ করতো, কোন টেলিভিশনে কে গেস্ট যাবে কে যাবে না, ডিজিএফআই ঠিক করে দিত। এইসব লোকদের বিচারের আওতায় আনা উচিত। তবে একটি বিষয় খুব দুর্ভাগ্যজনক,
এই ব্যাংক দখল, টাকা পাচার যারা করেছে, এদের কিন্তু এখন আমরা কোনো দৃশ্যমান কি বলে শাস্তি দেখছি না, এবং পাচারকৃত টাকা সেটি ফেরত আনার কিন্তু কোনো লক্ষণ দেখছি না। আমি জানি না এই নতুন সরকার চেষ্টা করছে কি, নিশ্চয় করছে। তা আমরা আশা করতে চাই এই ধরনের ব্যাংক ডাকাতি, আপনি দেখুন একটা সামাজিক চেঞ্জ হয়েছে। আগে ডাকাতরা কী করতো, আপনার বাড়ি আমার বাড়ি অন্যদের বাড়ি গিয়ে ডাকাতি করতো। এখন আপনি টাকা ব্যাংকে নিয়ে রাখবেন, সেখান থেকে ডাকাতরা নিয়ে যাও। আমি আরও একটি পত্রিকার খবর দেখলাম যে শুধু এই চিহ্নিত যারা এই ব্যাংক ডাকাতি করেছে তারা না, এর বাইরেও কিছু ভদ্রবেশী লোকও আছে যারা ব্যাংকের টাকা নিয়ে ফেরত দিচ্ছে না। ফলে আপনি নিশ্চয়ই জানেন যে অনেক গ্রাহক টাকা তার ব্যাংকে আছে, মানে জমা রেখেছিল, চিকিৎসার জন্য টাকা দরকার, নানা পারপাসে টাকা দরকার, কিন্তু তার টাকা তুলতে পারছে না, এবং এই হাহাকার কিন্তু অনেকের মধ্যে। সুতরাং আমি আশা করতে চাই ব্যাংকিং খাত একটি সুন্দরভাবে একটি ভালো চাই আমরা। যে ডাকাতির সংস্কৃতি, আপনার টাকা আমি নিয়ে গেলাম, কোনো বিকান নেই, কোনো শাস্তি নেই, এই সংস্কৃতি থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। নতুন একটি গণতান্ত্রিক সরকার এসছে, আশা করতে চাই যে তারা এই উদ্যোগ নেবে। কারণ পূর্ববর্তী সরকার, স্বৈরাচারী সরকার সব প্রতিষ্ঠান শেষ করে দিয়েছিল, সাংবিধানিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান সব শেষ করে দিয়েছে বিভিন্নভাবে। এই ব্যাংকের কথাই আপনি ধরলেন, শুধু ব্যাংক না, ব্যাংক, ইন্স্যুরেন্স, যত আর্থিক প্রতিষ্ঠান আছে, শেয়ার বাজার, আপনি জানেন শেয়ার বাজারটা রিপোর্টও দিয়েছিল, কিন্তু সেই রিপোর্টে যাদেরকে দায়ী করা হয়েছে কোনোদিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এটি ভাবা যায় না কোনো গণতান্ত্রিক, কোনো ভদ্র রাষ্ট্রে, বাট এগুলো হয়েছে। তো এখন আশা করতে চাই এগুলো খোল নলচে পাল্টে ফেলে যাতে সুস্থ ধারা শুরু হয়। আর্থিক প্রতিষ্ঠান সরকার, দেশের মানুষের শরীরে যেমন রক্ত, একটা দেশ চলতে মূল হচ্ছে অর্থ লাগে প্রথমত, সেটি যদি ঠিকভাবে, সেটি যদি না থাকে, আপনি জানেন যে নতুন সরকার অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে কিন্তু যাত্রা শুরু করেছে। এবং আপনি আজকে না কালকে দেখলাম যে জাপান যে ঋণ দেয় আমাদের, পৃথিবীব্যাপী তাদের ঋণ কিন্তু স্বল্প সুদে দেয়, কিন্তু তারা ওই সুদের হার বাড়িয়েছে। এটি দেশের জন্য সংকট তৈরি হবে। সুতরাং আর্থিক খাতে যদি একটি শৃঙ্খলা আনা যায়, আশা করি আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে, এবং এটি আনতেই হবে। এর সাথে সংশ্লিষ্ট করে আরেকটি শিরোনাম নিয়ে কথা বলতে চাই, সেটা বণিক বার্তার একটা শিরোনাম, ডুবে যাওয়া ব্যাংকিং খাত পুনরুদ্ধারে গ্রিসকে অনুসরণ করতে পারে বাংলাদেশ। এখানে যে কথাটি বলা হয়েছে, 2008 সালের পরে এক ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছিল গ্রিস, তখন তাদের ব্যাংকিং খাতে একদম ধস নেমে আসে। তখন তারা এ থেকে পরিত্রাণের জন্য যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংক বন্ধ করে, বেশিরভাগ ব্যাংক বন্ধ করে 4টা মাত্র ব্যাংক রাখা, এবং বাকিগুলোকে মূলধন দিয়ে সেটাকে ওই 4টার সাথে মার্চ করে দেয়, এবং বেশ কিছু সংস্কার প্রস্তাব দেয়। যদি সংস্কার নিয়ে নানান ধরনের কথা আছে, তো সংস্কার এখন একটি কথা বলছে, সংস্কার শব্দটি এখন অকর্মণ্যতার প্রতীক হয়ে গেছে। কারণ আমরা দেখেছি যে সরকার কি বলে, যে গত যে সরকারটি ছিল তারা দীর্ঘদিন শুধু সংস্কার কথা বলেছে, কিন্তু আপনি নিশ্চয়ই আমরা সামনে আলোচনা করব যে সংস্কারের কথা বলতে গিয়ে সব কিছু ভুলে গিয়েছিল। এই যে আজ শিশু মারা যাচ্ছে হামে, তাদের টিকা কেনা হয়নি, তাদের টিকা দেওয়া হয়নি, এটা তো ক্রিমিনাল অফেন্স। আচ্ছা, এই প্রসঙ্গে আসবো আমরা। এদের ব্যাংকিং খাত সংস্কারের কথা বলছি। আমি এই বিষয়ে অর্থনীতিবিদরা বা অর্থনীতি যারা ভালো বোঝেন তারা বলতে পারবেন। বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আমরা দেখি, এবং বিভিন্ন ব্যাংকের নানা ধরনের অনিয়ম এগুলো তো চলেছে, ফ্রি স্টাইলও চলেছে। তো এটি যদি ব্যাংক কমিয়ে, এরকম একটা উদ্যোগ একবার শুনেছিলাম কিন্তু আমরা, তো এরকম একটা উদ্যোগ নিয়ে যদি ব্যাংকিং খাতের সংস্কার করতে পারে তাহলে ভালো। যদি গ্রিস এই রিপোর্ট, এই বণিক বার্তাকে আমি ধন্যবাদ দিচ্ছি, এটি ভেরি গুড রিপোর্ট আমার ধারণা। তো এরকম করে যদি ব্যাংকিং খাতের সংস্কার করা যায়, ব্যাংকিং খাতে যে সংকটগুলো আছে সেটা যদি দূর করা যায়, তাহলে ভালো, সেটা ফলো করতে পারে। আচ্ছা, আমরা তাহলে একটু হাম প্রসঙ্গে আসি। আপনি যেটি বলছিলেন যে শিশুরা হামের যে মৃত্যুবরণ করছে, গতকালকে 11 জন মারা গেছে, এবং এ পর্যন্ত 400 শিশু মারা গেছে। হামের প্রাদুর্ভাবে কেউ উপসর্গ নিয়ে, কেউ সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে, এবং বলা হচ্ছে কিন্তু সরকারি হিসেবে বলা হচ্ছে এটা, বাট এর চেয়ে আরও অনেক বেশি মারা গেছে, কিন্তু সেগুলো হিসেবে আসেনি। আচ্ছা, তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তারপরেও
প্রথম আলো এই রিপোর্টটা করেছে যে অনেকে সচেতনতার অভাব রয়েছে, সমন্বিত উদ্যোগের কি অভাব রয়েছে। যেমন অনেকেই কিন্তু জানে না, যারা ঢাকার বিভিন্ন বস্তিতে বসবাস করে অথবা ফুটপাতে বসবাস করে, এই রিপোর্টেই বলছে যে অনেকের কাছে সেই তথ্যটাই পৌঁছায়নি, কোথায় গিয়ে হামের টিকা নিতে হবে, কি করতে হবে, মানে এই তথ্যগুলো তারা পাচ্ছে না। এগুলো সচেতন করা উচিত। যার সন্তান মারা যান তিনি আসলে বোঝেন এই কষ্টটা কি। এর আগে এই যে টিকা দিতে পারেনি, কেন কেনা হয়নি, কারা দায়ী, এটির জন্য এটা বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এদের চিহ্নিত করা উচিত। এটা ক্রিমিনাল অফেন্স, চিহ্নিত করে। স্বাস্থ্য বিভাগ সচিব গত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম বলতেন, পরশুদিন সম্ভবত একটা প্রোগ্রামে বলেছেন যে তদন্ত করতে আবার তদন্ত কমিটি করতে হয় না যেন, কারণ বাংলাদেশের তদন্ত কমিটির রিপোর্টের হাল হকিকত আমরা জানি না। একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি কাজ করছে। বললাম সেই কমিটি আবার কি করছে সেটি করার জন্য যেন আবার তদন্ত কমিটি করতে হয় না, আমরা সেটি আশা করতে চাই। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় তদন্ত কমিটি হয় বিভিন্ন বিষয় নিয়ে, কদিন পরে অন্য একটা ইস্যু এসে ওই মূল ইস্যুটি হারিয়ে যায়। তো এটা একটি বিরাট ঘটনা বাংলাদেশের। আমরা কিন্তু দীর্ঘদিন দেখেছি যে হাম কিন্তু ছিল না, কিন্তু হঠাৎ করে। এবং আরেকটি বিপর্যয় আমি জানি না, আশা করতে চাই যাতে না ঘটে, শুধু হামের টিকা না, কিন্তু শিশুদের আরও 6টি টিকা দেওয়া হয়, সেগুলোও দেওয়া হয়নি। এর প্রতিক্রিয়া কী হবে, এর ফলে কি হবে আমরা কিন্তু এখনও জানি না। সেই রোগগুলো আমি কী জন্য দেওয়া হয় আমি জানি না, বাট আরও 6টি টিকা দেওয়া হয়, সেগুলোও কিন্তু দেওয়া হয়নি। এবং এই সুযোগে আমি বলে রাখি যে এই সরকার এমন একজন ব্যক্তিকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার, তিনি আসলে কোনো কাজই করেননি। এবং তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, এবং তিনি শুধু সাবেক প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠানে জব করেন বা চাকরি করেন, সেই সুবাদে তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে। কেন ইমাজিন, এটা হতে পারে, এটা হওয়া উচিত। ওনার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করেছিলাম, আত্মীয় তোষণ, এই কর্মকর্তা কর্মচারী তোষণ, এটা তো হওয়া উচিত ছিল না। সুতরাং আমি বলতে চাই, একটু আগে যেটা বলেছি, ক্ষতি যা হয়ে গেছে সামনের দিকে আর যাতে সরকার, অবশ্য দেখলাম যে আজকে রিপোর্ট দেখে আসলাম, পদক্ষেপ নিয়েছে, কয় লক্ষ শিশুকে টিকা দিবে বা ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে কিন্তু। এবং আপনি জানেন নিশ্চয়ই যে ইউনিসেফ থেকে কিন্তু বলাও হয়েছিল টিকার কথা, কিন্তু সরকার নেয়নি। তো এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে যাতে বিচারের আওতায় আনে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি ভর্ৎসনা করে ছেড়ে দিলাম একটি মানুষের জীবন, তবে এই রাষ্ট্রে সবচেয়ে সস্তা হচ্ছে মানুষের জীবন। এই দেখুন বাচ্চাগুলো মারা যাচ্ছে, বাচ্চাগুলো মারা যাচ্ছে, হাসপাতালে জায়গা পাচ্ছে না। তা আমি বলতে চাই যে এখনও যতটা ক্ষতি হয়ে গেছে, সামনে যাতে আর ক্ষতি না হয়, জীবনহানি না ঘটে, আমরা সরকার যেন সেই ব্যবস্থা নেয়, সেটি আমরা প্রত্যাশা করি। রিপোর্টে বলছে যে গ্রাম এলাকায় 15 থেকে 20% শিশু এখনও টিকার বাইরে, এবং শহর এলাকায় 20 থেকে 30% এখনও টিকার বাইরে রয়েছে, এবং তারা কোনোভাবে রিস্ক করতে হয়তো পারা যাচ্ছে না, অথবা তারাও জানে না। তাদেরকে জানতে হবে, জানাটা খুব কঠিন বলে আমার মনে হয় না। যদি একটু সচেতন হয় অভিভাবক যারা আছে, গার্ডিয়ান যারা আছেন, তাহলে এটা জানা যাবে। কারণ ঢাকায় বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে এই টিকা দেওয়ার ক্লিনিক আছে, কিন্তু সরকারি ক্লিনিক, আমি নামটা ভুলে গেছি, বিভিন্ন জায়গায় আপনি সাইনবোর্ডও দেখবেন। সুতরাং একটু সচেতন হলে তারা কিন্তু এগুলো খুঁজে পাওয়া খুব কঠিন কিছু না। বাট আরও যদি আপনি বলেন বা আমি বলি যে সরকারের যদি আরও প্রচার করা উচিত কোথায় টিকা পাওয়া যায়, সেটি করা যেতে পারে। মূল কথা হচ্ছে এই জীবনহানি রোধ করতে হবে, টিকা যাতে সবাই পায় সেই ব্যবস্থা করতে হবে। এবার সামাজিক অবক্ষয় বাড়ছে, নৃশংসতা, এর বিভিন্ন কারণ বলা হয়েছে। আমার দেশেই এই শিরোনামটা করেছে, যেমন মাদকের প্রভাব, ভারতীয় সিরিয়াল দেখা, অনলাইন জুয়া, নানা কারণ বলা হয়েছে, এবং এর কারণে নৃশংসতা বেড়ে যাচ্ছে। একটি সময়চিত রিপোর্ট, খুব আমি আমাদেরকে এই সুযোগে ধন্যবাদ দিতে চাই। খুব সময়চিত রিপোর্ট। আপনি চিন্তা করে দেখুন, সামান্য কারণে মানুষ মেরে ফেলা হচ্ছে। এই যে গাজীপুরে যে কাপাসিয়ায় যে ঘটনাটা ঘটেছে, 5টি মানুষকে জবাই করে মেরে ফেলা হচ্ছে, এটা ভাবা যায়? কিন্তু এটা ঘটছে, এবং এরকম বিভিন্ন ঘটনা ঘটছে, এবং সবাই খুব অসহিষ্ণু হয়ে গেছে। এই যে যদিও পুরনো ঘটনা, তারপর বলি যে মাজার, এই যে মব সংস্কৃতি ছিল, এই যে মাজার ভাঙা, প্রায় 150 মাজার করা হয়েছে, এবং মাজার থেকে লাশ তুলে তারপর পোড়ানো হয়েছে, এগুলো অসহিষ্ণুতার লক্ষণ। তারপরে আমরা দেখেছি যে ময়মনসিংহ বোধহয় একজনকে পিটিয়ে মেরে ফেলে গাছের ঠঙে টানিয়ে রাখা হয়েছে,
এবং তারপরে নিচে আগুন দেওয়া হয়েছে। এটি তো কোন সুস্থ স্বাভাবিক সমাজের প্রতিচ্ছবি না। সুতরাং যে সংকটগুলোর কথা আমাদের বলেছে, সেই সংকট যাতে উত্তরণ ঘটানো যায়। আপনি জানেন নিশ্চয়ই, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সব জায়গায় মাদক ছড়িয়ে পড়েছে। এবং ওদিন একজন দুঃখ করে বললেন যে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে কিছু নেগেটিভ দিকও আছে। যে আপনি কোন মাদক চান, আপনার 5 মিনিট আপনার কাছে চলে যাবে। কারণ কিন্তু এর সাথে তো আমরা দেখি যে স্থানীয় কিছু রাজনৈতিক, মানে সবাই না, কিছু আর কি রাজনীতি যারা করেন তারা পুলিশের একটা অংশ জড়িত থাকে সবসময়। সেটা আসে পুরনো চিত্র আমরা শুনি সবসময়। আইজিপি তিনি বলেছেন যেগুলো নির্মূল করা হবে, কিন্তু নির্মূল আদৌ হবে বা সেই আন্তরিকতা? আপনি মাদকের আস্থানা যেটা আপনি রেড দিবেন, পুলিশকে জানিয়ে দেবে ফোন করে। এবং এটা তো হয় না। পুলিশ এমন তো বলে যে হয়তো আর কি পুলিশের মধ্যে কেউ সবাই তো না, নিশ্চয়ই না, কেউ এই দুধে যদি 1 গ্রাম দুধে যদি আপনি 1 ফোঁটা লেবু দেন, তাহলে তো ওটা নষ্ট হয়ে যায়। এখানে ঠিক সেরকম ঘটনাই ঘটছে। এবং আপনি যথার্থই বলেছেন, যার পলিটিক্যাল শেল্টারও আছে। পলিটিক্যাল শেল্টার ছাড়া কিন্তু মাদক ব্যবসা করা টাফ। গ্রামেগঞ্জে একটু প্রভাবশালী যাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, তারা কিন্তু এসব ব্যবসা অনেকেই করে থাকেন, নিজেরা খায় এবং নিজেরা ব্যবসাও করে। এবং গ্রামে গঞ্জে বাড়ি বাড়ি এখন মাদক পৌঁছে যাচ্ছে। এটি রোধ করতে হবে। জানেন, পুরো একটি জেনারেশন, আপনি জানেন নিশ্চয়ই যে আপনি গিয়েছেন বহুবার চীন কিন্তু একসময় এই মাদকে বুঁদ হয়ে থাকতো চীনের মানুষ, যে কারণে তারা কিন্তু দীর্ঘদিন পিছিয়ে ছিল। বাট সেটি দূর হয়েছে বা তারা এগিয়ে গেছে। বাংলাদেশে একই চিত্র, যুব সমাজের বিশাল অংশ মাদকাসক্ত, বিভিন্ন ধরনের মাদক। কোনটি পাওয়া যায়? সব কিছু পাওয়া যায় গ্রামে গঞ্জে এখন। কিন্তু আমরা সবসময় তো বলি মাদক নিয়ন্ত্রণের কথা, অভিযান চালায়, ধরা হয় তারা মাদক ব্যবসা করে, সবই ঠিক আছে। কিন্তু কিছুদিন পর দেখা জামিনে বের হয়ে আসছে, আবার সে আগের কাজই করছে এবং ঠিকই ওই যোগ সাদোষ চলছে। এই কারণেই তো আমার স্টুডিওতে বলা ঠিক হবে কিনা, এ কারণে কিন্তু একসময় মানুষ র্যাবকে খুব সাপোর্ট করেছিল। কারণ আপনি বড় সন্ত্রাসী ধরলেন, এই যে ওসমান আদিকে যে ছেলেটি গুলি করেছে, তার কিন্তু আগে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু তার কিন্তু আবার জামিন হয়ে গেছে। এরকম অধিকাংশ এখন যে আমরা এই কদিন ধরে গণমাধ্যমে দেখছি যে 5ই আগস্টের পরে 2024-এ বড় বড় সন্ত্রাসী যারা বাংলাদেশে, এই যে একজন মারা গেছে কয়েকদিন আগে, হ্যাঁ, এরা কিন্তু এরপর ছাড়া পেয়েছে। এবং আইনের ফাঁক ফুকুর দিয়ে আমাদের বড় বড় লয়াররা তাদের পক্ষে কি বলে যে লড়াই করে কোর্টে, তারা জামিন পেয়ে যায়। বড় বড় বিশাল বিশাল অপরাধী, অনেক জঙ্গিও এরকম শোনা যায় যে বড় বড় জঙ্গি তারাও ছাড়া পেয়েছে। এগুলো তো আইনের মারপ্যাঁচ হয়। এখানে কোনো কাজের জায়গা আছে কিনা যে আইনজীবী যে কথাটি বললেন যে অনেক আইনজীবী তাদের পক্ষে দাঁড়ায়? আইন এটা আসলে তাই। আমার অনেক বন্ধু আছেন আইনজীবী, তারা বলেছেন যে আইনি কি বলে যে সাপোর্ট পাওয়া সবার অধিকার, মৌলিক অধিকার। সুতরাং তোমরা যেভাবে দেখো যে আমরা অপরাধীর পক্ষে দাঁড়াই, সেটি কিন্তু আসলে ঠিক না। কারণ এটা তারা অধিকার, যুক্তিতর্ক তার আইনজীবী দেবে, আমরাও দিব। যদি তিনি প্রকৃত অপরাধী হন, তাহলে তো আর জামিন পাবেন না বা গ্রেফতার হবেন। সুতরাং না, কিন্তু বাস্তবতা তো যত বড় অপরাধী জামিন পাবেন তা তো হয় না, জামিন তো পেয়ে যায় এবং মুক্ত হয়ে চলে আসে। এবং আমরা 5 আগস্টের পর দেখলাম তো, এবং আমরা নানা শুনি যে আমরা এগুলো বিশ্বাস করতে চাই না যে বিভিন্নভাবে নানাজনকে ম্যানেজ করে জামিন হয়ে যায়। এটা হওয়া উচিত না। এই যে ঢাকা শহরে এখন কিন্তু এই যে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে, সবসময় শুনবেন বড় বড় সন্ত্রাসী যারা জামিন পেয়েছে এবং অনেকে দেশের বাইরেও চলে গেছে, তারা বিদেশ থেকে এগুলো নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, বিদেশ থেকে নিয়ন্ত্রণ করে কার কাছে চাঁদা চাইতে হবে, কি করতে হবে। এগুলো সরকারকে সচেতন হওয়া উচিত। কারণ সবচেয়ে বড় আশা হচ্ছে যে এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। একটা গণতান্ত্রিক সরকার দীর্ঘদিন পর এসে এইসব যে অপরাধ, এগুলো যাতে দমন করতে পারে। বিশেষ করে মাদকটা আপনি যেটা বললেন, আসলে একদম ছড়িয়ে পড়েছে। এবং স্কুলের ছেলেরা মাদক নিচ্ছে, এরকম নানাবিধ কারণ আছে। আগে আমাদের জেনারেশনও আমরা দেখতাম স্কুল বাসায় বইটি রেখে সবাই ফুটবল খেলতে যেত বিকেলে, এবং অন্য খেলা খেলতে যেত, ব্যাডমিন্টন। তো এখন তো স্কুলে অধিকাংশ স্কুলে মাঠ নাই, বাচ্চারা কী করবে? মোবাইল দেখে আর এই যে নেশা করে। কলেজ
পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে, আমরা সেই প্রসঙ্গে আসবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে পুলিশ তার আইন অনুসারে চলবে, দলের হয়ে কাজ করবে না, সবই ঠিক আছে। কিন্তু আমরা দেখি যে একটা থানা এলাকায় কারা সন্ত্রাসী, কারা মাদক কারবারি, কারা কী করছে, এই ডাটা বা এই তথ্য কিন্তু পুলিশের কাছে থাকে, তারপরেও এগুলো নিয়ন্ত্রণ করা যায় না। আমরা বিদেশের ক্ষেত্রে দেখি যে পুলিশ শুধু আইন প্রয়োগের কাজই করে না, কেউ অসুস্থ হয়ে পড়লে 999-এ ফোন করলে সাথে সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে, নানান ধরনের এরকম কাজও করে থাকে। এবং সব কিছু কিন্তু পুলিশের একটা নখদর্পণে থাকে, যে কারণে আমরা দেখি যে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো থাকে। আপনি যে দেশের উদাহরণ টানলেন, চীন বা আরও অন্যান্য দেশে আমরা দেখেছি যে সেখানে কিন্তু সামাজিক এই অপরাধগুলো মানে নেই বললেই চলে, খুবই কম। আমরা এই পুলিশের এত কিছুর পরেও এই পরিবর্তনটা তো প্রত্যাশা করতেই পারি যে তারা এই কাজগুলো করবেন। প্রত্যাশা তো আমরা করি, কারণ বাস্তব চিত্র স্টুডিওতে আমি যেসব পুলিশ 5ই আগস্টের সময় অনেক পুলিশ মারাও গেছেন কিন্তু, এবং সাধারণ মানুষের অনেক ক্ষোভ ছিল পুলিশের প্রতি। এই যে জানলায় গিয়ে পালিয়েছে, সেখানেও গুলি করেছে পুলিশ, আপনি নিশ্চয়ই দেখেছেন রামপুরে বোধহয় এই দৃশ্যটা, বাচ্চাদের হত্যা করেছে। আমরা তো মাঠে থেকেই দেখেছি। হ্যাঁ, তো পুলিশের ভাবমূর্তি উদ্ধার করার সময় এখন, কারণ পুলিশ কিন্তু জনগণের বন্ধু আমরা ভাবতে চাই, এবং নানা সীমাবদ্ধতা সত্ত্বেও একটি দেশ পুলিশ ছাড়া কিন্তু 1 মিনিটও চলে না। পুলিশ থাকতেই হবে, বাট ভালোভাবে থাকতে হবে। তাদের যে ভাবমূর্তি এসেছিল, নতুন যিনি আইজিপি হয়েছেন, আশা করতে চাই তিনি পুলিশের ভাবমূর্তি যাতে উদ্ধার হয়, পুলিশ যাতে জনবান্ধব হয়। তবে পুলিশ কিছুটা চেঞ্জ হয়েছে, অন্ত ব্যবহারিক দিক থেকে আপনি কথা বলবেন, দেখবেন যে তার অ্যাটিচিউড আগের মতো না। এই রাষ্ট্রের সবচেয়ে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের চাকর আমরা সবাই যারা চাকরি করি, কিন্তু এরাই কি বলে প্রভু হয়ে বসে। বিভিন্ন জায়গায় দেখবেন যে সান্না বললে তারা মাইন্ড করে এবং অ্যাকশন নেয় নানা ধরনের। এগুলো তো হয় না। পুলিশের এই চেঞ্জটা হয়েছে, তাদের কিন্তু ব্যবহার আগের চেয়ে অনেক ভালো হয়েছে। কিছুটা সাধারণ মানুষের কথা অনেক সময় শোনে। আগে তো ধরুন বলা হয় যে কোনো কিছু বিনিময় ছাড়া পুলিশ কোনো কাজই করতে চায় না, বাট সেটি কিন্তু চেঞ্জ হয়েছে। তা আমরা আশা করতে চাই পুলিশ বাহিনী সেই পুলিশে আছে, গত আমলে যারা ছিল এদের অনেকে এখনও আছে, সবাইকে যাতে দেশ আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে রক্ষা করা যায়, পালন করা যায়, সেই চেষ্টা করা উচিত। এবং পুলিশের যে প্রকৃত দায়িত্ব জনমানুষের সেবা, যেটি আপনি বললেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমরাও দেখেছি পুলিশ খুব জনবান্ধব। আমাদের পুলিশ যদি সেরকম হয় আমরা আশা করতে চাই। পুলিশ সপ্তাহে আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী কি তারেক রহমান, তিনি বলেছেন যে পুলিশ যেন ফ্যাসিবাদের হাতিয়ার না হয়, যেটা গত আমলে আমরা দেখেছি যে পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো, পুলিশ দলের অনুগত হবে না। এবং সবচেয়ে মারমুখী ছিল পুলিশ, কিন্তু গত আন্দোলনের সময় সবচেয়ে মারমুখী ছিল পুলিশ। প্রধানমন্ত্রী তিনি যেটা বলেছেন আমরা সেটা প্রত্যাশা করি, বাট রাজনৈতিক দলগুলো সব সময় চায় কিন্তু পুলিশকে ব্যবহার করতে, সেটি যেন না হয়। আমি সেটি সেই প্রসঙ্গে আসছি। এবং উনি, আপনি নিশ্চয়ই জানেন যে উনি দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন, সেখানে পুলিশ উনি দেখেছেন কত হেল্পফুল। আমি আশা করতে চাই যে তিনি উদ্যোগ নিয়ে বা তিনি সংশ্লিষ্টদের বলে বাংলাদেশের পুলিশের জন্য সেরকম হয়, কোনো বিশেষ দলের আজ্ঞাবহ যেন না হয়। কিন্তু প্রধানমন্ত্রীর যে মানসিকতা, তিনি যেটা চান, দলের অন্যান্য নেতাকর্মী তাদেরও তো চাইতে হবে। সংকটটা তো সেখানেই। তিনি তো অনেক কিছু ভালো চান, যেমন এই যে অফিস কালচার, যে বস যাবে একদম শেষে বা যাবে না অফিসে যখন ইচ্ছে তখন, সেই কালচারটা তিনি বন্ধ করে দিয়েছেন। তিনি নিজে 9টার 5 মিনিট আগে সচিবালয় যেদিন অফিস করেন যান, আমি ব্যক্তিগতভাবে জানি। তো এই কারণে সবাই কিন্তু অফিস করতে হচ্ছে ওই সময়। এরকম ভালো অনেক উদ্যোগ উনি নিয়েছেন। এই যে পরশুদিন না কদিন আগে এই আমি এখান দিয়ে যাচ্ছিলাম অফিসে, তখন দেখলাম যে আমার গাড়ি 4-5টা গাড়ির সামনে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি, অত বেশি সিকিউরিটি নাই, 1 ঘন্টা ধরে রাস্তা বন্ধ নাই। এগুলো খুব ভালো সংস্কৃতি। আপনি দেখবেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অনেক সময় এইসেও চলাচল করে, মেট্রোতেও চলাচল করে, সাইকেলে, মোটরসাইকেলে, এগুলো আমরা দেখি। তিনি অনেক দৃষ্টান্ত স্থাপন। এই যে দেখুন যে কালকে না পরশু দেখলাম যে ওনার ব্যাগটি উনি ক্যারি করছেন। এটি কিন্তু বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী আগে কোনোদিন ভাবেন নাই, বাট উনি কিন্তু ভেবেছেন, ব্যাগটি উনি ক্যারি করতেছেন। আপনি দেখেছেন ঘটনা সামান্য, এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন যে দেখানোর জন্য, মানে নিজে থেকেই। তারপর আপনি দেখবেন যে এই দেশে ব্রিটিশ কালচারের কারণে
মনে করেন 40 ডিগ্রি গরম, কিন্তু ব্লেজারটা পরে আছে এবং এসি চালাচ্ছে। এটা কিন্তু রাষ্ট্রের অনেক ক্ষতি হয়। কিন্তু উনি দেখবেন যে একদম সাধারণ ড্রেস পরে এবং সরকারি বড় কর্মকর্তা, তাদের অ্যাটিটিউড হচ্ছে খুব আটসাটভাবে থাকতে হবে, টাইট, গরম টরম যাই পড়ুক এগুলো পড়তে হবে, কিন্তু এই সংস্কৃতি বেরিয়ে আসতে হবে। কিন্তু আমরা যেহেতু শেষ দিকে চলে এসেছি, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দিকটাও তো আসলে মাথায় রাখতে হবে, কারণ যেভাবে উনি সাধারণভাবেই চলাফেরা সেটা নিয়ে করছেন, আমরা যে রাস্তাঘাটে সাধারণ বিশেষ মানুষ করে। অনেকে একটু উদ্বিগ্ন, বাট নিশ্চয়ই ওনার নিরাপত্তা যারা দেখভাল করেন তাদের কি বলে যে তাদের ইনস্ট্রাকশনের বাইরে তো আর ওনার চলা সম্ভব না, নিশ্চয়ই তারা এগুলো মেনটেন করছে। বাট তার আরও একটু নিরাপত্তা ব্যবস্থা ভালো হওয়া উচিত বলে আমার মনে হয়। ওদিন জ্যামের মধ্যে যেভাবে দেখলাম উনি জ্যামে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সুযোগ সন্ধানে তো আছে যে ওনার বাবা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা, কিন্তু আজকে যে দেশ টিকে আছে আরএমজি, এটি কিন্তু ওনার সময় চালু হয়েছে। আজকে যে প্রায়, আপনি আরও ভালো জানেন, আপনি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, প্রায় 2 কোটি লোক বিদেশে থাকেন, এটি স্টার্ট করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হ্যাঁ, তো ওনাকে তো হত্যা করা হয়েছে। দেশটিকে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন কিন্তু ওনাকে হত্যা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভিশন আছে, তিনি অনেক কিছু কি বলে যে অনেক ভালো জিনিস আমাদের এখানে ইন্ট্রোডিউস করতে চান, সুতরাং তার শত্রুর অভাব হবে না কিন্তু। এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বা এই রাষ্ট্রের এখন যারা, বিশেষ করে জিয়া পরিবারের যে অবদান, সেটি সামনের দিনে বাস্তবায়ন হবে কিন্তু তার হাত ধরে, দেশটাকে সামনের দিকে এগিয়ে না, শুধু শত্রু কিন্তু তারও আছে। সুতরাং তার সিকিউরিটির বিষয়টা আপনি যেটা বললেন, এই সুযোগে আমি বলে রাখি যে আর একটু ভালোভাবে কী বলে সিকিউরিটি দেওয়া উচিত। জি, ধন্যবাদ ইলিয়াস খান আপনাকে। আপনার আরেকটি পরিচয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনি গত পরশুদিন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের নির্বাচনের সভাপতি হয়েছেন। অভিনন্দন জানাচ্ছি আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের ফ্রন্ট পেজের আলোচনাটি শুনলেন, অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করলেন ইলিয়াস খান। আমাদের এই অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টা 20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।